বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এখনো লাপাত্তা, অথচ বিসিবি কারণ দর্শানোর জন্য তাকে সময় দিয়েছে শনিবার সকাল 11টা পর্যন্ত। সময় মতো চিঠির উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। এদিকে বিসিবির সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে আলোচনা করতে শনিবার ঢাকা আসার কথা ছিল আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দলের, কিন্তু আইসিসির ভারতীয় একজন কর্মকর্তা এখনো পাননি বাংলাদেশের ভিসা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। লাপাত্তা হয়ে যাওয়াটা এটা আপনাদেরকে বিব্রত করেছে কিনা একটু বলবেন? Definitely. I think he should face it. দর্শকরা গ্যালারিতে, ক্রিকেটাররা মাঠে, অথচ এই ক্রিকেটকে ঘিরে, এই খেলাকে ঘিরে কতই না অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ক্রিকেটাররা রীতিমতো 2 মেরুতে অবস্থান নিয়েছিল। ক্রিকেটাররা আলটিমেটাম দিয়েছিল, বিপিএল এর দুইটা ম্যাচ মাঠে গড়ায়নি। পুরো ক্রিকেট বিশ্ব নড়ে চড়ে বসেছিল যে হচ্ছেটা কি বাংলাদেশের ক্রিকেটে। অথচ যাকে ঘিরে এত ঘটনা, যাকে ঘিরে এত আলোচনা, সেই পরিচালক এম নাজমুল ইসলাম রীতিমতো লাপাত্তা হয়ে গেছেন এবং যে কারণ দর্শানোর নোটিশটা দেওয়া হয়েছে তার উত্তরটাও কিন্তু তিনি দেননি। সেই পরিচালক এখন পর্যন্ত লাপাত্তা আছেন। আগামীকাল সকাল 11টা পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে। বিসিবিকে রীতিমতো বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন সেই পরিচালক, বাংলাদেশের ক্রিকেটকে লজ্জায় ফেলেছেন। এই যে এরকম একটা ঘটনার পর পুরো ক্রিকেট অঙ্গন কেঁপে গেল, আপনারা দৌড়ের উপর, ক্রিকেটাররা রীতিমতো ঘুমাতে পারেনি, আপনি ঘুমাতে পারেননি বা বোর্ডের কেউ ঘুমাতে পারেনি, এরকম একটা টেনশনে রেখে উনি লাপাত্তা হয়ে যাওয়াটা এটা আপনাদেরকে বিব্রত করেছে কিনা একটু বলবেন? Definitely. I think he should face it. কথাটা বলছেন, কারণ আপনাদের কাছে যখন বলেছে, আই থিঙ্ক ই শুড কাম অ্যান্ড ক্লারিফাই। কারণ আপনি চিন্তা করেন এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু হয়ে গেছে। আর একটা দিন যদি আমরা আজকে খেলা না করতে পারতাম, এই বিপিএল কিন্তু আপনার হওয়ার টাইম ছিল না। তো সুতরাং দর্শকদের কষ্ট হয়েছে, সবাইরই কিন্তু একটা আমরা প্রবলেমে পড়ে গেছিলাম। বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো অন্ধকারে ঠেলে দিয়ে নিজে লাপাত্তা হয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছেন সেই পরিচালক। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বা বিসিবি কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে বিশ্বকাপ খেলতে যাবার ইস্যুটাতে। বাংলাদেশ ভারতের মাটিতে কিছুতেই বিশ্বকাপটা খেলতে চায় না, সেটা সাফ জানিয়ে দিয়েছে আইসিসিকে। বাংলাদেশ শ্রীলঙ্কাতেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায়। ঠিক এরকম যখন অবস্থা, তখন আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে ছুটে আসছে বিসিবির সঙ্গে আলোচনা করার জন্য, এবং এই ইস্যুটাতে একটা সুরাহা যেন হয় সেটা নিয়ে আলোচনার জন্য তারা ছুটে আসতে বাধ্য হয়েছে, বিসিবি বাধ্য করেছে। জুম মিটিং হয়েছে, জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। আপনারাও আমরাও সবাই চাই যে কোনো না, মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড। সো এটা সবার জন্যই ভালো। লেটস সি কালকে কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ক্রান্তিকাল পার করছে। এই যে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব, সেই সমস্যাটা দ্রুততম সময়ে মিটে যাক, একই সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কার মাটিতেই যাক, বা এই বিষয়ে একটা পজিটিভ বা ইতিবাচক সুরাহা হোক, সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে। না হলে বাংলাদেশের ক্রিকেটে আরও বেশি অন্ধকার নেমে আসবে, আরও বেশি কঠিন সময় সামনে আসতে পারে। নিশ্চয়ই সেটা ভক্তরা চান না। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। পরিচালকের সাথে ক্রিকেটারদের যাই ঘটুক, বিপিএল খেলা বন্ধ কেন থাকবে, এমন প্রশ্ন তুলে জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলছেন, নোংরামি বাদ দিয়ে মাঠের খেলার উন্নয়নে সবার মনোযোগী হওয়া উচিত। শুক্রবার জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার দিয়ে সংবাদ মাধ্যমে তিনি মুস্তাফিজ ও ভারতে বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতেও কথা বলেছেন। সাইফুল রূপকের রিপোর্ট। না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? ফেরত দাও। এম নাজমুল ইসলাম ক্রিকেটাঙ্গনের সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি, বিসিবির বিতর্কিত ডিরেক্টর। ক্রিকেটারদের নিয়ে যার কথাটা আসলে অনেক বেশি আলোচনা জন্ম দিয়েছে। যেই গল্পের শুরুটা হয়েছে সপ্তাহখানেক আগে, যখন তামিম ইকবাল বাংলাদেশের বিশ্বকাপে খেলা কিংবা ভারতের মাটিতে খেলা বা আইসিসি ইভেন্ট বয়কট করা না করা ইস্যুতে একটা স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্টকে কেন্দ্র করে এম নাজমুল ইসলাম তার সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন, তামিম ইকবাল ভারতীয় দালাল। সেখান থেকেই গল্পের শুরুটা। সেই সময়টাতে ক্রিকেট বোর্ড কিন্তু কোনো অ্যাকশন নেয়নি,
তার এই পরিচালকের এগেনস্টে, যে কারণে দিন কয়েক পরেই অর্থাৎ গেল বুধবার তিনি প্রেস কনফারেন্সে ক্রিকেটারদেরকে হেয় করেছেন, ক্রিকেটারদেরকে বাজে মন্তব্য করেছেন, যেটা নিয়ে ক্রিকেটাররা রেগে ফুঁসে ওঠেন এবং পরবর্তীতে বৃহস্পতিবার যে বিপিএলের খেলা, বাহিরের এই বাজে খেলার কারণে বিপিএল খেলা বন্ধ ছিল একদিন। এই যে ক্রিকেটাররা প্রতিবাদ করলো, ক্রিকেটাররা আন্দোলন করলো, এম নাজমুল ইসলাম ক্ষমা চাইলেন না, খেলা বন্ধ ছিল, তারপর আবার ক্রিকেটাররা ফিরে আসলেন। এখানে দুই পক্ষেরই দোষ অনেকেই বলছে। বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক কি ভাবছেন এই বিষয়টাতে? ক্রিকেটকে কেন্দ্র করে যারাই বিভিন্ন ধরনের নোংরামির করার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে কিন্তু আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি আপনাদের মাধ্যমে আমাদের সেই সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড়দের সকলকে আহ্বান করব যে আমার খেলাটা যাতে মাঠে চলমান থাকে। যে কোনো ইস্যুতে আমরা হয়তো বা আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করতে পারবো, কিন্তু আমার কোনো পরিস্থিতিতেই যাতে আমরা খেলা বন্ধ না করি। এম নাজমুল ইসলাম আড়ালে মাঠে ফিরেছে বিপিএল, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎটা কি? বিশ্বকাপে টাইগারদের দেখা যাবে, খেলা হবে। শনিবার আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। বাংলাদেশ কি আইসিসির প্রতিনিধি দলের কথাতে গলে যাবে, ভারতে যাবে? কি ভাবছেন আমিনুল? মোস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারছে না, সেই দেশে আমার বাংলাদেশের এত স্বনামধন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় যাবে, আমাদের ক্রীড়া সাংবাদিকরা যাবে, আমাদের দর্শকরা যাবে, তাদের নিরাপত্তা কে দিবে? সো আমার কাছে মনে হয় যে আমাদের নিরাপত্তা আগে, আমার দেশ আগে, এবং সেইটুকু নিশ্চিত করেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের যারা ক্রিকেট বোর্ডের সাথে রয়েছেন, আমাদের সরকারের পর্যায়ে যারা রয়েছেন, তারাই এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন। মাঠের খেলার চেয়ে বাহিরের খেলা, বাহিরের ঘটনাই বেশি আলোচনায় থাকে, যা আসলে মাঠের ক্রিকেটারদের ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক বেশি কাজ করতে পারে এবং তাদের পারফরমেন্সও বাজে প্রভাব পড়তে পারে। আমিনুল হক খুব ভালোভাবে বলেছেন যে এই মাঠের বাইরের খেলা যেন কমে যায়, মাঠে যেন ক্রিকেটাররা, খেলোয়াড়রা আরও ফোকাস হতে পারে এবং বড় মঞ্চে যাওয়ার আগে তারা যেন ফ্রেশ মাইন্ড নিয়ে যেতে পারে, দেশের জন্য ভালো পারফরমেন্স করতে পারে, সেটাই যেন সবাই নিশ্চিত করে। সাইফুল রূপক, ৭১। নির্বাচিত ক্রিকেট বোর্ডের প্রায় 4 মাস সময় পার হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির 3 পরিচালকের স্রেফ মুখের কথায় আগুন ধরেছে ক্রিকেট পাড়ায়। সেই আগুন কখনো কখনো আবার মিরপুর পেরিয়ে পৌঁছে গেছে মতিঝিলের ফুটবল অঞ্চলেও। তবে প্রেসিডেন্ট বুলবুল তাদের মুখে লাগাম টানতে পারেননি। ক্রিকেট বোর্ড বারবার পড়েছে ইমেজ সংকটে, ক্রিকেটেরও ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না কোনো। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। কখন বেফাস যায় বেরিয়ে, হয়তো বাঁধে গোলতা নিয়ে, যায়রে ছুটে শৃঙ্খলা, এ সংসারে ততই ভালো কথা কম বলা। কবি বলেছেন, কান দুটো আর মুখ একটা, যা শুনবে বলবে তার অর্ধেক। তবে এই চরাচরে কবির কথা শোনার সময় কোথায়? আর কে কি করছে কিংবা বলছে সে ভিন্ন আলাপ। তবে আপাতত টক অব দ্য কান্ট্রি 3 বিসিবি পরিচালকের মুখ। তাদের কারণেই দেশে বিদেশে ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠান হিসেবে হচ্ছে বিব্রত। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার মাস 4 না পার হতেই লেজেন্ডারি আমিনুল ইসলাম বুলবুলের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। সবার আগে বিসিবি পরিচালক আদনান রহমান দীপন বলা নেই ক নেই গণমাধ্যমের ক্যামেরায় দিলেন অবাক করা এক তথ্য। শেষ 6 মাসে যে দুর্নীতি বিসিবিতে হয়েছে সেটা আগের 15 বছরে নাকি হয়নি। দীপন কোনটা করলেন আসলে? এই বোর্ডের দুর্নাম না আগের বোর্ডের প্রশংসা? কিন্তু সে যাই হোক, অঙ্ক কষে যে চ্যালেঞ্জটা তিনি ছুড়ে দিলেন তাতে তো তার সহকর্মীরাই বিপদে পড়লেন বেশি। অফিস ডেকোরামের বাইরে গিয়ে গণমাধ্যমে বেফাস মন্তব্য করছেন বটে, অথচ তার ওপরে ছিল ঘরোয়া লিগের দায়িত্ব। ঢাকার ক্লাব আর বিসিবির গোলযোগে সেটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। ক্রিকেটারদের পেটে লাথি পড়ছে। নিজের ব্যর্থতার দায় কি নিচ্ছেন আদনান রহমান দীপন, নাকি এখনো ক্যালকুলেটর হাতে দুর্নীতির পরিসংখ্যান বের করতেই সময় কাটছে তার? নাম্বার 2-এ হালের আলোচিত নাম এম নাজমুল ইসলাম, যাকে কেউ চিনত না তেমন। ফেসবুকে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালকে সরাসরি ভারতের দালাল বলে মুহূর্তেই ভাইরাল। তার মতো একজন উগ্রবাদী অসহিষ্ণু ব্যক্তি বোর্ডের পরিচালক কিভাবে হন, কিভাবে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হন, প্রশ্নটা ওঠে। তবে মজার ব্যাপার, ক্রিকেটের ভেতরে অনেক আগে থেকেই ঘাপটি মেরে বসে থেকে ঘৃণার চাষাবাদ করছেন এই নাজমুল ইসলাম।
পেশায় গার্মেন্টস ব্যবসায়ী, পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। 2015 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেও ছিলেন নারী বিভাগের সদস্য সচিব হিসেবে। জায়গা মতো তোষামত করতে জানেন, তাই ক্রিকেটের রাজ্যে একের পর এক রাজা পরিবর্তন হয়েছে বটে, তবে নাজমুলের মতন প্রাণীরা ঠিকই টিকে আছেন বহাল তবিয়তে। যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। কথা শুনেই বোঝা যায় ক্ষোভটা ঠিক তামিম ইকবালের উপরে নয়, কোনো এক কারণে হয়তো সব ক্রিকেটারদের ওপর। মাঠের ক্রিকেটে ব্যর্থ হলে পয়সা ফেরত, এভাবেও কি ন্যাশনাল হিরোদের অপমান করা যায়? মিস্টার নাজমুল সেটা প্রথম দেখালেন। তারও নিশ্চয়ই সন্তান আছে, সে হয়তো পরীক্ষায় কখনো ফেইলও করেনি, কিন্তু পরিস্থিতির কারণে তেমন কিছু যদি হয় কখনো, স্কুলের ফিস আর লেখাপড়া বাবদ যে অর্থ আপনি খরচ করছেন সেটা কি তার কাছ থেকে ফেরত চাইবেন? বিসিবিকে সবসময় নিজেদের অভিভাবক মেনে আসা ক্রিকেটারদের সাথে পরিচালক নাজমুল তো তেমন আচরণই করলেন। রাতারাতি ক্রিকেট সংগঠক বনে গিয়েছিলেন মিরপুরের ট্যালেন্ট হান্ট ক্লাবের মুহিবুল ইসলামের মাধ্যমে। তাকে আনা হয়েছিল সেই ক্লাবের অর্থ সংস্থানের জন্য। তামিম ভারতের দালাল কিনা সেটা আবিষ্কারে ব্যস্ত নাজমুলের ক্লাব যে ডিমোশন পেতে পেতে তৃতীয় বিভাগে গিয়ে ঠেকেছে, সেটা তাকে কে মনে করিয়ে দেবে? বেফাস মন্তব্য করা বিসিবি পরিচালক হিসেবে তালিকায় 3 নম্বর জনকে দেখে আপনার আফসোস হবেই, কারণ আগের দুজনের মতো আসিফ আকবর উড়ে এসে জুড়ে বসেননি এখানে। সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ারও বহু আগে থেকেই তিনি নিরেট মাঠের মানুষ। 80-90-এর দশকে ঘরোয়া ক্রিকেটের টপ লিগে খেলেছেন। শুধু তাই না, স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্রিকেটের মহানায়কের তালিকা হলে সেখানে এনামুল হক মনিত থাকবেনই। পারিবারিকভাবে ওই নামটার সাথে তো ঘনিষ্ঠভাবে জুড়ে আছেন আসিফ আকবর। এমন সমৃদ্ধ ক্রিকেট ব্যাকগ্রাউন্ড যার, তার কাছ থেকে এভাবে সময়ে অসময়ে বেফাস মন্তব্য নিশ্চয়ই কেউ আশা করে না। নিজে গেয়েছেন ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় গান সাবাস বাংলাদেশ, যে গানের উপর প্রায় 15 বছর ধরে অঘোষিতভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল স্বৈরাচারী সরকার। সেই সময় থেকে এই সময়ে মানুষের অধিকারের কথা বলেছেন। সেই আসিফ আকবর যদি নিজেকে আদনান রহমান দীপন কিংবা নজরুল ইসলামের লেভেলে নামিয়ে আনেন, করেন বেফাস মন্তব্য, তবে সেটা তো সবার জন্যই হতাশার। যদিও এই তুলনায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তো হতাশা উৎপাদনের কারখানা হয়ে উঠেছেন। ক্রিকেটের 22 গজে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন ঠিকই, ক্যাপ্টেন্সি করেছেন দুনিয়ার সব ক্রিকেট লেজেন্ডদের চোখে চোখ রেখে। নিজের যোগ্যতায় আইসিসির হয়ে কাজ করেছেন, দেশে বিদেশে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা, দেশকে করেছেন গর্বিত। কিন্তু সাংগঠনিক গুণের অভাবেই তো এই বেফাস মন্তব্য করতে পারেননি নিয়ন্ত্রণ। সেই বুলবুল কি পেরেছেন নিজের বোর্ডের সেই ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে, যাদের কারণে তিনি বিব্রত হচ্ছেন বারবার? 71 প্রথম দল হিসেবে বিপিএল থেকে ছিটকে পড়ল নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে 5 উইকেটে হেরেছে নোয়াখালী। এই জয় 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ 2 অবস্থানে থেকে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আরও দৃঢ় করেছে চট্টগ্রাম রয়্যালস। ফয়সাল হাবিবের রিপোর্ট। অনিশ্চয়তা আর অচলাবস্থা কাটিয়ে শুক্রবার নতুন করে শুরু হয়েছে বিপিএল। ঢাকায় প্রথম ম্যাচ ডের দিন ছিল দর্শকের উপচে পড়া ভিড়। দর্শক সাপোর্টের সিংহভাগ ছিল নোয়াখালী এক্সপ্রেসের জন্য, যেন শেরি বাংলায় এক্সপ্রেসের হোম গ্রাউন্ড। দর্শক সাপোর্টে উজ্জীবিত হয়ে নোয়াখালীর 2 ওপেনার সৌম্য সরকার এবং হাসান ইসাখিল শুরুটাও করেছিলেন উড়ন্ত। প্রথম ওভারে 7 রানের পর দ্বিতীয় ওভারে 2 ওপেনার মিলে নেন 18 রান। মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেসের স্কোর পৌঁছে যায় 3 ওভারে বিনা উইকেটে 34 রানে। দুর্নাম কাটিয়ে ঢাকা দেবে একটা হাই স্কোরিং ম্যাচ, এই যখন ধারণা সবার মনে, ছন্দপতন হয় এক্সপ্রেসের। ম্যাচে নিজের প্রথম বলেই সৌম্যকে ফেরান রয়্যালস ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার পর এদিনও ভালো শুরু করেছিলেন ইসাখিল, কিন্তু বেশি বড় হয়নি ইয়াংস্টারের ইনিংস। ইসাখিলকে ম্যাচে নিজের 5 উইকেটের প্রথম শিকার বানান শরীফুল ইসলাম। প্রমোশন নিয়ে 3-এ ব্যাট করতে আসা জাকের আলী অনেক ক্যাপ্টেন হায়দার আলীকে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন 29 রানের জুটি, কিন্তু 12 রানে হায়দার আলীর বিদায়ের পরই ধস নামে নোয়াখালীর ইনিংসে। 10 ওভার শেষে 2 উইকেটে 74 রানে দাঁড়িয়ে থাকা নোয়াখালী অল আউট হয় 7 বল বাকি থাকতেই।
স্কোরবোর্ডে তুলতে পারে মোটেই 126 রান। এই ধ্বংসযজ্ঞের পেছনে মূল অবদানটা রাখেন শরীফুল ইসলাম। 16তম এবং 19তম ওভারে 2টা করে উইকেট নেন শরীফুল। ম্যাচে পান 1 মেইডেন সহ 4 ওভারে 9 রানে 5 উইকেটের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। 127 রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই মন মতো হয়নি চট্টগ্রাম রয়্যালসের। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন মাহমুদুল হাসান জয়। রসিংটনের শূন্যস্থান পূরণ করতে এসে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। রানের খাতায় খুলতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন, এমনকি পাওয়ার প্লেতেই ফেরেন রয়্যালস ওপেনার নাইম শেখ। 44 রানে 4 উইকেট নিয়ে শেষ হয় চট্টগ্রামের পাওয়ার প্লে। অল্প রানের লক্ষ্যে দ্রুত উইকেট হারিয়েও কোনো ধরনের সমস্যা হয়নি চট্টগ্রামের লক্ষ্য তারাই। মূলত দলটার লম্বা ব্যাটিং লাইন আপ এবং ক্যাপ্টেন শেখ মেহেদীর ব্যাট হাতে ভালো ফর্ম চট্টগ্রামের কাজটা আরো সহজ করে দেয়। পাওয়ার প্লের পর হাসান নওয়াজের উইকেট হারালেও আসিফ আলীকে সাথে নিয়ে ম্যাচ শেষ করে ওঠেন মেহেদী। চট্টগ্রাম জয় পায় 18 বল হাতে রেখে। নেট রান রেটে এগিয়ে থেকে চট্টগ্রাম রয়্যালস ম্যাচ শেষে উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে। ফয়সাল হাবিব, 71। শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ মিশন গ্রুপ বি এর ম্যাচে বুলাওয়েতে দুপুর 1:30টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। জাতীয় দলের মতো বয়সভিত্তিক ক্রিকেটেও বাংলাদেশ ভারত রাইভালরি থাকে তুঙ্গে। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপে দুই দলের মুখোমুখি লড়াই সেই প্রমাণই দেয়। তাই বলা যায় হাই প্রোফাইল ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এদিকে বিশ্বকাপ শুরুর দিনই মাঠে নেমেছিল ভারতের ছেলেরা। ডাকওয়ার্থ অ্যান্ড লুইস মেথডে যুক্তরাষ্ট্রকে 6 উইকেটে হারিয়েছে ভারত। বি গ্রুপের আর এক দল নিউজিল্যান্ড। কঠিন গ্রুপের সব ম্যাচই তাই গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। 3 দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ক্লান্ত ভারতকে হারানোর সুযোগ তাই মিস করতে চাইবে না আজিজুল হাকিমের দল।